আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। অতীতের এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, জাতি একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেওয়া যাবে না। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সঠিক দায়িত্ব পালনের আশ্বাস দেন। নাজমুল হুদার সহায়তায় রাকিব হাসানের রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতির কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি এমপিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করে নির্বাচন কমিশন। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ, করণীয় ও মতামত তুলে ধরেন। এ সময় নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক বলেন, উপযুক্ত নিরাপত্তা পেলে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে মাঠ প্রশাসন। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। চিফ ইলেকশন কমিশনার মহোদয়কে আশ্বস্ত করতে পারি, উপরোক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে হাইয়েস্ট পসিবল ইন্টিগ্রিটি এবং ডিভোশনের সাথে আমরা কাজ করতে পারব। সুষ্ঠু নির্বাচন দিতে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না উল্লেখ করে মাঠ প্রশাসনকে আইনের শাসন নিশ্চিতের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। নির্বাচনের মাধ্যমে দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়া সকলের দায়িত্ব বলে উল্লেখ করেন সিএসসি। আপনার প্রতিটা কাজ আমাকে সাহসী করে তুলবে। রাকিব হাসান, আরটিভি, ঢাকা। এই ওয়াদা করতে নির্বাচন ব্যাহত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলন করেন এসব কথা বলেন তারা। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসনে ছাড় দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয়তাবাদী দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল 4টি আসনে বিএনপির সমর্থন নিয়ে খেজুরগাছ প্রতীকে ভোট করবে জমিয়তের প্রার্থীরা। দলটির আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, অন্যান্য দলের থেকে বিএনপি বেশি আস্থাশীল। বলেন, বিএনপি 3 বার দেশ চালিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। ওই সকল আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের সমর্থন দিবে বিএনপি কর্মীরা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ক্ষমতায় গেলে কোনো আইন করবে না বিএনপি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই। ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব বাসার ব্যবস্থা করব। যুগপৎ আন্দোলন ও শরিক দলগুলোর সঙ্গে আর কোন কোন আসনে বিএনপি সমঝোতা করবে তা দ্রুত জানানোর কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। দেশে ফিরেই রাজধানীর 300 ফিট এলাকায় 36 জুলাই এভিনিউতে আয়োজিত সমাবেশে যোগ দেবেন তিনি।
সেখানে তাকে দলমত নির্বিশেষে সংবর্ধনা দেওয়া হবে। নেতাকর্মীরা বলছেন এটি ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে। সমাবেশ স্থলে চলছে জোর প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে সমাবেশস্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, সমাবেশস্থলের প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে এবং তারেক রহমানের নিরাপত্তার জন্য সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি মিতু, আপনি দেখছেন যে আমার পেছনে তৈরি করা হচ্ছে একটি মঞ্চ। আগামী 25 ডিসেম্বরের পর এই মঞ্চই হবে বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম ঐতিহাসিক মঞ্চ। কারণ দীর্ঘ প্রায় 18 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন এবং দেশে ফিরেই বিমানবন্দরে অবতরণের পরে কিন্তু রাজধানীর এই 300 ফিটের মঞ্চে আসবেন এবং এখানে এসেই কিন্তু তিনি জনগণ এবং দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব জোরে সোরেই মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এবং প্রায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে শেষ হয়েছে, প্রায় এরকমটাই বলা যায়। আর আপনি নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছেন। নিরাপত্তার বিষয়ে যদি আমি আপনাকে জানাতে চাই মিতু, একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দলের লোকেরা এখানে। আমি যখন কুড়িল থেকে ঠিক এই 300 ফিটের এই মঞ্চ প্রস্তুত করার জায়গাটায় এসেছি, আমি কিন্তু দেখেছি যে মোড়ে মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ চারপাশ কিন্তু বাঁশের বেড়া দিয়ে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে ওই দিন কোনো নেতাকর্মী এখানে প্রবেশ করতে না পারে বা কেউ প্রবেশ করতে না পারে। আমরা আসলে মৃত্যু একটা জিনিস বলতে চাই যে এখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তিনি এখানে পরিদর্শনে এসেছেন, এই মঞ্চ পরিদর্শনে এসেছেন। আমরা আসলে তার কাছে জানতে চাইছি যে আসলে প্রস্তুতি কতটা এবং আপনারা আপনাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণে আসলে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সারা ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশের সাজ রব শুরু হয়েছে। যে দীর্ঘ বহু বছর পরে আমাদের নেতা, জনগণের নেতা জনগণের কাছে আসছেন, সেটার জন্যই এটা যে কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে এটা বলা মুশকিল। আর এটা প্রস্তুতি পর্ব চলছে এবং আমরা আশা করি আগামীকালকের মধ্যে ফর্মাল যে প্রস্তুতি সেগুলো শেষ হবে এবং তারপরও জনগণের আশার মানুষের যে ঢল নামবে সেই ঢল দেখেই আপনারা বুঝতে পারবেন যে জনগণের প্রাণের নেতা, প্রাণের স্পন্দন দেশনায়ক তারেক রহমান ফিরে আসবেন, সেটার জন্য মানুষ তাকে কীভাবে বরণ করে নেয় আগামী 25 তারিখ সকালেই সেটা বোঝা যাবে। জি মিতু, আপনি দেখেছিলেন যে এখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই মঞ্চ দেখছেন এবং এই মঞ্চের প্রস্তুতি কেমন সেটাও দেখছেন। তো মিতু, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য উপস্থাপন হবে 21 জানুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 মঙ্গলবার এই আদেশ দেয়। একই ট্রাইব্যুনালে চলছে গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে 4 জানুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্বে তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা সহ মোট 25 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকাল 10টায় তিনি মন্ত্রণালয়ে এলে ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং নিরাপত্তা জোরদারের তাগিদ দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। দেশটির ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্দেও এ সময় উপস্থিত ছিলেন। তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা কামনা করা হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। আর অন্তর্বর্তী সরকারের আমলে এ নিয়ে 6 বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে।
46,419 কোটি টাকার 22টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 30,482 কোটি 49 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,689 কোটি 61 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 14,247 কোটি 56 লাখ টাকায় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। বিদেশে যাবার বিমান টিকিট বিক্রির নামে এজেন্ট নিয়োগ দিয়ে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাইম ওয়ান ট্রাভেলস নামের একটি এজেন্সির বিরুদ্ধে। এজেন্সিটির মালিক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে দক্ষিণ কোরিয়াতেও ডজন খানিক মামলা হয়েছে। কোরিয়ান চেম্বার অফ কমার্সের নেতারা বলছেন, এজেন্সিটির এমন প্রতারণায় কোরিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের ভাবমূর্তি খারাপ হয়েছে। এজেন্সিগুলো নিয়ন্ত্রণে সরকারকে আরও নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। আপনি এআরপি মেকে চুজ করুন, আমাদের এই প্রমোশন থাকা অবস্থায় টিকিট কিনে রাখুন। এখনই আমাদের কেবি এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ঠিক এভাবেই নামমাত্র মূল্যে টিকিট বিক্রির প্রলোভন দেখান কেভি এভিয়েশনের মালিক আবু বকর সিদ্দিক। তার ফাঁদে পড়ে ঢাকা কোরিয়ান দুটি রুটের টিকিট কিনে টাকা খুঁয়েছেন কয়েকশো প্রবাসী। কাউকে ঠকিয়েছেন ঢাকা সিউল ও সিউল ঢাকার ফ্লাইটের টিকিটের কথা বলে, কাউকে আবার টাকা নিয়ে এজেন্ট নিয়োগ দিয়ে। এভাবেই এই ব্যক্তি হাতিয়েছেন গ্রাহকের কয়েক কোটি টাকা। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এআরপি নিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত আবু বকর কোরিয়ায় থাকলেও দেশে তার স্ত্রীকে দিয়ে লোক পাঠানোর নামে এজেন্সির মাধ্যমে প্রতারণা করছে। টিকিট কিনছি, কেনার পরে সে 2-3বার ডেট চেঞ্জ করার পরও তার কাছে আমরা চাইতে পারিনি এই বিমানে। অন্য বিমানের টিকিট কাইটা পরে আমি দেশে আসা যাওয়া করছি, 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আমার কোম্পানি থেকে অনেক প্রেশার দেওয়া হইতেছিল, পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। 6 মাস হয়ে গেছে, আমি আমার সেই আসার টিকিটের টাকা এখনো ফেরত পাইনি। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অস্বীকার করেন তিনি। আমাদের প্রতিপক্ষ আছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করেছে, মিথ্যা বানোয়াট। কিছু রিফান্ড ডিউ ছিল, উই অলরেডি অলমোস্ট ফিনিশ 90%। তবে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে যে বিভিন্ন নামে, এটা তদন্ত করতেছি আর কি, যে এরকম হচ্ছে কিনা। এ বিষয়ে বাংলাদেশ এভিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরের সাবেক এই কর্মকর্তা বলেন, এজেন্সির প্রতারণা রোধে সরকারের নজরদারি বাড়ানো জরুরি। সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। আমাদের সাইবার ক্রাইম যে ইউনিটটা আছে গভর্নমেন্টের, আমাদের কমার্শিয়াল কল্যাণ মন্ত্রণালয় একটা আছে টাস্ক ফোর্স, তারা এগুলো নিয়ে রেগুলার তাদের কাজগুলো হচ্ছে এই সাইটগুলোকে মুভ করা। এমন চলতে থাকলে কোরিয়া বাংলাদেশ বাণিজ্য সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন কোরিয়ান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এই নেতা। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, এটা আমাদের সব কিছুর ব্যাপারে, ভাবমূর্তির ব্যাপারে বা ভবিষ্যতে যে আমাদের যে আরও বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তাভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বাংলাদেশ এমবেসি রয়েছে কোরিয়াতে, তাদের মাধ্যমে জিনিসটা যাচাই বাছাই করে এটাকে বন্ধ করা উচিত। আব্দুর রহিম, RTV, ঢাকা। বগুড়ায় ফিল্মি স্টাইলে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত 3টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার রাত 9টা 8 মিনিটের দিকে একটি মাইক্রোবাস দুপচাচিয়া অবস্থিত পিন্টু আকন্দের লোটো শোরুমের সামনে আসে। দোকান থেকে অস্ত্রের মুখে পিন্টুকে অপহরণ করে টেনে হিচড়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয় 4 জন দুর্বৃত্ত। পরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ককে নিয়ে শ্বাসরোধে তা হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে হত্যার কারণ কি তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রতিষ্ঠার 4 বছরেও চালু হয়নি চুয়াডাঙ্গা বেসিক শিল্প নগরীর কার্যক্রম। বিক্রি হয়নি অর্ধেক প্লটও। এতে অপার সম্ভাবনা সত্ত্বেও সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পরিষ্কার না করায় আগাছায় ভরে গেছে প্লটগুলো। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। গ্যাস লাইন সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় কারখানা তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন না তারা।
চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গাদহ এলাকায় প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ২৫.২ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় এই বিসিক শিল্পনগরী। ২০২১ সালে এর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও অর্ধেকেরও বেশি প্লট পড়ে আছে পরিত্যক্ত। ৪ বছরে প্রকল্পটির ৭৮টি প্লটের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ৩১টি। এর মধ্যে নানা জটিলতায় ৬টি প্লটের বরাদ্দ বাতিল করা হলে বর্তমানে বিক্রি হওয়া প্লট কমেছে ২৫টিতে। কারখানার ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে কেবল ৭টি প্লটে। দীর্ঘদিন পরিত্যক্ত ফেলে রাখায় আগাছায় ভরে গেছে অনেক প্লট। শিল্পনগরীর যে এনভায়রনমেন্ট, সেই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসুক, মানুষ দেখুক একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কেউ চালু করছে, কেউ এখনো করবে, তো এরকম সবাই যদি চালু করে অনেক মানুষের কর্মসংস্থান এখানে হবে আশা করি। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা ও গ্যাস লাইনের ব্যবস্থা না থাকায় বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন অনেক উদ্যোক্তা। এখানে বৃহৎ পরিসরে একটা বিসিকের সরকারি জায়গা পড়ে আছে, যেখানে আসলে শিল্প কারখানা হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা তার বিন্দু পরিমাণে হয়নি। আরও কয়েকটি কারখানা তৈরির কথা জানান এই কর্মকর্তা। নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ১৩ জন ব্যবসায়ী তারা প্রতিজ্ঞা করেছে যে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তারা কারখানা নির্মাণ শুরু করবে। দ্রুত শিল্পনগরীটির পুরোপুরি কার্যক্রম চালু করে স্থানীয় বেকারদের কর্মসংস্থান তৈরি করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। গাজীপুরে কালিয়াকৈরে আবাসিক এলাকায় তুলা কারখানার বিকট শব্দ, কম্পন এবং ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন। আবাসিক এলাকার ভেতরেই টিনের শেড তৈরি করে বসানো হয়েছে তুলা ভাঙানোর ভারী মেশিন। মেশিনটি চালু করলেই তীব্র শব্দ ও কম্পনে কেঁপে ওঠে আশপাশের বসতবাড়ি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বারবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী বাসিন্দারা। কালিয়াকৈরের প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে বসতবাড়ির ৬ ফুট দূরে বসানো হয়েছে শিল্প কারখানার তুলা ভাঙানোর মেশিন। মেশিনের বিকট শব্দ আর কম্পনে নড়ে ওঠে চারপাশ। ঘরের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, নিরাপত্তা নিয়ে চলছে চরম উদ্বেগ। এদিকে রোগী ও শিশুদের ঘুম বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত। দিনভর দরজা জানালা বন্ধ রাখলেও মিলছে না স্বস্তি। কারখানা তৈরিতে নেই কোনো বৈধ কাগজপত্র। এই ফ্যাক্টরিগুলা পরিবেশের বা ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স কেউ নেয় না। আবাসিক এলাকা এটা করার নিয়ম আছে কিনা, আমরা তো অত বড় ব্যবসায়ী না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। যদি করার নিয়ম না থাকে এটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত। স্থানীয়রা বলছেন শব্দ দূষণের পাশাপাশি কারখানা থেকে নির্গত ধুলো ও বর্জ্য তুলা বাতাসে ছড়িয়ে পড়ছে। পরিবেশের এই বিপর্যয়ের কারণে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাড়ির মালিকরা। বিছানায় শোয়া যায় না, বসা যায় না, ভিতরে মনে হয় কি যে একটা কম্পন তৈরি হইতেছে, এরকম হয়। রাত্রে শুইলে পরে মাথাতে বালিশটা দিলে বোঝা যায় সমস্যা হয়, আমরা শ্বাসকষ্ট নিতে পারি না, আবার কাশি হয়। আমার বাড়িতে 10-12টা রুম খালি হয়ে গেছে, বাড়িটা চলে গেছে, আমি মনে করি নিঃস্ব হয়ে গেছি। প্রতিষ্ঠানটা বাড়ির ভিতরে থেকে এটা একটু দূরে কোথাও নিয়ে গেলে আমাদের এলাকার জন্য অনেকটা ভালো হয়। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আমরা একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা তদন্ত করার জন্য আমাদের এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি। তার রিপোর্টের ভিত্তিতে যদি এটা অবৈধ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অনুমোদনহীন শিল্প কারখানার শব্দ দূষণের দাপটে বিপর্যস্ত জনজীবন। নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে এখনই প্রয়োজন কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ। লিওন আজাদ, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।